অপেক্ষা মানুষের, কখন আওয়ামী লীগ ফিরে আসবে তাদের কাছে? কি বলবেন এই অপেক্ষায় যারা আছে তাদের উদ্দেশ্যে? বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশের মানুষের জনস্বার্থকে রক্ষা, গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের মানুষ সব সময়ের জন্যই আওয়ামী লীগের প্রতি তাদের যে নির্ভরতা, আস্থা, সেটা এখনো দৃঢ়চিত্তভাবে মানুষের সেই আস্থার জায়গাটি আছে। অথচ দেখবেন বাংলাদেশের আজকের যে পরিস্থিতি, যে অবস্থার ভিতর দিয়ে চলছে, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি গণতান্ত্রিক ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের অবৈধ দখলদার ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, বন্ধ করা হয়েছে এবং তথাকথিত নির্বাচন কমিশন কর্তৃক আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হয়েছে। তো বাংলাদেশে যেই নির্বাচন নেই, আওয়ামী লীগ নেই, দেশের বৃহত্তম জনগোষ্ঠী যেখানে ভোট দিতে যাবে না, ভোট দিতে পারবে না, সেটাকে তো আর নির্বাচন হিসাবে আমরা বলি না, আমরা বলার কোনো সুযোগ নেই। সেই বিবেচনায় বাংলাদেশের মানুষের অপেক্ষা, অধীর আগ্রহ এবং অপেক্ষা হলো কখন এই দখলদার সরকার, অবৈধ দখলদার সরকার, ফ্যাসিস্ট সরকার, যারা আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করে বাংলাদেশের মানুষের সাথে নিবিড় সম্পর্কযুক্ত, বাংলাদেশের মানুষের হৃদয়ের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত দলটি, যার আস্থা, যার প্রতি মানুষের আস্থা আছে, বিশ্বাস আছে, ভালোবাসা আছে, সমর্থন আছে, সেই দলটিকে ছাড়া বাংলাদেশের মানুষ কোনো নির্বাচনের কথা ভাবতেই পারে না। এবং তারা বিশ্বাস করে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না, হওয়ার কোনো সুযোগও নেই, সম্ভাবনাও নেই। এবং এখনো মানুষের ভিতরে, আমাদের সাথে, মানুষের সাথে, বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে যোগাযোগ হয়, কথা হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে আরম্ভ করে সাংবাদিকদের সাথে নিয়মিত যোগাযোগ হয়, কথা হয়। সেই মানুষগুলো কেন যেন, কি কারণে, সে ব্যাখ্যাটা আমার মনে হয় বাংলাদেশের ভবিষ্যতেই এই ব্যাখ্যাটি আরো পরিষ্কার হবে এবং স্পষ্ট হবে, দেশের মানুষই দিবে। সেটা হলো, দেশে কোনো নির্বাচনের পরিস্থিতি নেই, পরিবেশ নেই, মানুষ মনে করে না নির্বাচনটা আদৌ হচ্ছে কি হচ্ছে না, এটা নিয়েও কোনো মানে উচ্ছ্বাস নেই, বরঞ্চ আছে উৎকণ্ঠা, আছে শঙ্কা, আছে দ্বিধাদ্বন্দ্ব। এই কারণটাই হলো, জনমত প্রতিফলিত হবে না যেখানে, যেই নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না, নির্বাচনের আগেই জনগণের আগ্রহ হারিয়ে ফেলেছে। জনগণ ভোট কেন্দ্রে যেহেতু যাচ্ছে না, যেহেতু তাদের মতামতের কোনো মূল্য দেওয়া হচ্ছে না, হবে না, তারা ভোটের নামে এখানে একটি গোষ্ঠীর স্বার্থকে, সাম্প্রদায়িক গোষ্ঠী এবং দেশ বিরোধী গোষ্ঠীর কাছে ক্ষমতা হস্তান্তরের নামে গোষ্ঠীতন্ত্র এবং সাম্প্রদায়িক রাজনীতি যারা করে, জঙ্গিবাদীদের সমর্থক যারা মব সন্ত্রাসীদের নেতৃত্ব দিয়েছে, যে মব সন্ত্রাসীরা এখনো বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে, শত শত মানুষকে হত্যা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছে, ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ করেছে, হত্যা করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আক্রমণ করেছে, এবং ধর্মের নামে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যে সন্ত্রাস যেটা চলছে, সেটা কিন্তু চলছেই, এখনো মনে হচ্ছে এটা তীব্রতা আরো বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থার ভিতরে বাংলাদেশে, যেখানে মানুষের শান্তি নেই, স্বস্তি নেই, জীবনের নিরাপত্তা নেই, আইন শৃঙ্খলার ন্যূনতম যেখানে রক্ষা করার চেষ্টা করা হয় না, রাষ্ট্রযন্ত্রকে, প্রশাসন যন্ত্রকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এরা নিজেরাও নিজেদের জীবন, চাকরি, প্রফেশন নিয়েও নিরাপত্তা বোধ করে না। সেখানে বাংলাদেশের মানুষের উৎকণ্ঠা, উদ্বেগ, ভয়, শঙ্কা প্রতি মুহূর্ত দাঁড়িয়ে বেড়াচ্ছে।
এজন্য মানুষের ঢাকার পাশের মানিকগঞ্জ বিএনপির একজন ক্যান্ডিডেট জিন্না, তিনি বলছেন ওখানে গিয়ে যে আওয়ামী লীগের যারা আছেন, হিন্দু সম্প্রদায়ের যারা আছেন, যদি তাকে ভোট দেয়া না হয়, কেউ এখানে থাকতে পারবে না। বাংলাদেশেই তাদেরকে বসবাস করতে দেওয়া হবে না এবং সবাইকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে দেশের যাতে বাস না করতে পারে তার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা তারা নিয়ে থাকবে। মানে কি এক ধরনের হুমকি, প্রাণ নাশের হুমকি, দেশ থেকে বের করে দেওয়ার হুমকি। কিন্তু বাংলাদেশে তো ভোটার যদি হয়, ভোটার যিনি তিনি তো জনগণের অংশ। রাষ্ট্র ক্ষমতা মালিক কি? জনগণ। সেই জনগণের সেখানে তো হিন্দু আর মুসলিম দিয়ে তো বিভেদ করা যাবে না, সেখানে তো আওয়ামী লীগ আর বিএনপি দিয়ে বিভেদ সৃষ্টি ভাগাভাগি করা যাবে না, সেখানে তো আর বিএনপি আর জামাতের ভিতরে আলাদাভাবে চিহ্নিত করার সুযোগ নেই। জনগণ হলো ভোটের মালিক, জনগণ হলো দেশের মালিক, জনগণ যাকে পছন্দ করবে তাকে ভোট দিবে। এই পছন্দের জায়গায় যদি হুমকি দেওয়া হয়, মৃত্যু ভয় দেওয়া হয়, অথবা দেশে বসবাস করতে দেওয়া হবে না, এ ধরনের হুমকি যদি দায়িত্বশীল কোনো মানুষ বলে, কোনো নেতা বলে, যিনি সংসদ সদস্য পদপ্রার্থী, আবার তিনি বিএনপি থেকে মনোনীত, সেই জায়গাতে আসলে কি দেশে কোনো ইলেকশন হচ্ছে কিনা? এটার নাম কি ইলেকশন? এটা তো ইলেকশন না, এটা তো এক ধরনের কোনো ব্যবস্থা নেয় নাই। এটা ঘুরে বেড়াচ্ছে, সবাই দেখছেন, ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নেয় না। ইলেকশন কমিশন তো ব্যবস্থা নিবে না। ইলেকশন কমিশনের তো দায়িত্বই হলো এই দখলদার সরকার যাকে চাইবে তাকে নির্বাচন ঘোষণা। এটা তো ছোট জগন্নাথ, তার তো কোনো দায়িত্ব নেই। তার দায়িত্ব হলো দখলদার ইউনূস সরকার যা চাইবে তার ডিটু মানা। এ কারণেই তো আমরা এই দখলদার সরকার এবং বেআইনি এবং অসাংবিধানিক কোনো কর্মকাণ্ডকেই তো দেশের মানুষ যেমন মানে না, আওয়ামী লীগও মানে না, কারণ এরা বেআইনি, অসাংবিধানিক। এবং তার গঠিত নির্বাচন কমিশনও এটাও ছোট জগন্নাথ এবং এটাও পক্ষপাত দোষে দুষ্ট। বাউদ্দিন নাসিম, তারেক রহমান যখন দেশে আসলেন তখন এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছড়িয়ে পড়েছিল কিছু কথাবার্তা। তারেক রহমান কোন একটা সমঝোতায় বাংলাদেশে এসেছেন এবং সমঝোতার একটা বড় অংশ ছিল আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবে, আওয়ামী লীগকে ফিরতে দিতে হবে, এই জাতীয় কথাবার্তা। আপনারা কি এই ধরনের কোনো আলোচনা শুনেছেন কোনো পর্যায়ে? বাংলাদেশের মানুষ দেখেছে, আমরাও দেখেছি এবং শুনেছি যে বাংলাদেশ থেকে দখলদার অবৈধ সরকারের প্রধান এরোপ্লেন ভাড়া করে একটা তার নিজস্ব লোকদের নিয়ে লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তার সাথে দেখা করেছেন এবং সেখানে বসে বৈঠক হয়েছে, সেখানে সমঝোতা হয়েছে, সেখানে নীল নকশা হয়েছে এবং সেই সমঝোতার ভিত্তিতে ক্ষমতার ভাগাভাগির যে হিসাব নিকেশটি হয়েছে সেটা লন্ডনে বসে হয়েছে এবং এর জন্য বাংলাদেশের মানুষের অর্থ ব্যয় হয়েছে, যেটা একটা অনাচার এবং এটার সাথে রাষ্ট্রের কোনো বিষয় নেই। এটা পৃথিবীর ইতিহাসে নয়, বাংলাদেশের ইতিহাসেও নয়, পৃথিবীর ইতিহাসে এ ধরনের ঘটনা, নজিরবিহীন ঘটনা কোথাও ঘটেছে বলে আমার জানা নেই। কিন্তু সেটাও কিন্তু এই অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার নিজে করেছেন, যার তীব্র সমালোচনা হয়েছে এবং খোদ ইংল্যান্ডের সরকার প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে কেউ তো ওনার সাথে কোনো দেখা সাক্ষাৎ করেননি এবং ওনার পরবর্তী সময়ে এটা খুবই পরিষ্কার হয়েছে, স্পষ্ট হয়েছে উনি আসলে ষড়যন্ত্র করার জন্যই লন্ডনে গিয়েছিলেন এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে তার কথা রেখেছেন। তারেক রহমান যে বাংলাদেশে যে আসলেন, তাকে যে প্রটোকল দেয়া হলো, কিন্তু বাংলাদেশের প্রাইম মিনিস্টার না, উনি ইলেকশনে যদি পাশ করে হতে পারেন, তাকে যে প্রটোকল দেয়া হলো, যেটা প্রাইম মিনিস্টারের প্রটোকল দেওয়া হচ্ছে, সেটা খালেদা মারা যাওয়ার পরে আমরা দেখলাম আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শোকবাণী দিয়েছেন, কিন্তু বিএনপির পক্ষে যে নজরুল ইসলাম খান যেটা পড়লেন, অবিচুয়ারি যেটা পড়লেন, সেখানে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে মৃত্যুর জন্য দায়ী করেছেন।
এখন একটা রাজনৈতিক শিষ্টাচার আর হলো যে একটি মানুষের মৃত্যুর পরে আর কিছু থাকে না। আমরা বেগম খালেদা জিয়া, উনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। তার প্রতি তার অকাল মৃত্যুতে আওয়ামী লীগের পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শোক প্রকাশ করেছেন এবং এটা দুঃখ প্রকাশ করেছে, ওনার মাগফিরাত কামনা করেছেন। এটা আমি মনে করি এটা আমাদের দল এবং বঙ্গবন্ধু কন্যা যথার্থই করেছেন। এটাই তো বাংলাদেশ, এটাই তো সৌজন্যতা, এটাই তো স্বাভাবিকতা। আমরা স্বাভাবিক রাজনীতি শিষ্টাচারে বিশ্বাসী। একজন মানুষের জানাজায় দাঁড়িয়ে, জানাজার পরে যারা, সেটাকে সারা দেশের বাংলাদেশের মানুষ কিন্তু এটাকে সাধুবাদ জানিয়েছে এবং বঙ্গবন্ধু কন্যার এই শোক প্রকাশকে সারা বিশ্বে সমাদৃত হয়েছে। বাংলাদেশের প্রতিটি দলমত নির্বিশেষে মানুষের কাছে সমাদৃত হয়েছে। কিন্তু তার পরক্ষণেই তার জন্য, বেগম খালেদা জিয়ার এই অকাল মৃত্যুর জন্য তার দায় দায়িত্ব আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা উপরে চাপিয়েছে। এটাতে তো বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করে নাই, বরঞ্চ বাংলাদেশের মানুষ পরিষ্কারভাবে বুঝতে পেরেছে এটা এই দলের, আমি বিএনপিকে নিয়ে কথা সমালোচনা করতে চাই না, সমালোচনার তার কর্মের, এই দলের নেতাদের কর্মকাণ্ডে, কর্মীদের কর্মকাণ্ডের জবাবদিহিতা বাংলাদেশের জনগণের কাছে। সুতরাং জনগণই এর উপযুক্ত জবাব যথাসময়ে দিবে বলে আমরা বিশ্বাস করি। কিন্তু যে কথাগুলো বলেছে, এই কথাগুলোর তো কোনো গ্রহণযোগ্যতা পায়নি। এটা তো সমাজের কাছে এটা গ্রহণ হয়নি, অগ্রহণযোগ্য, এবং মানুষ এটাকে নিন্দা জানিয়েছে বিভিন্ন ভাবে। মানুষ বিএনপি গ্রহণ করে নাই, এই শোকটা বিএনপি গ্রহণ করে নাই। তারেক রহমান ধন্যবাদ দিয়েছেন যারা শোক প্রকাশ করেছে তাদেরকে, সেখানে উল্লেখ করেন নাই। শেখ হাসিনা যে প্রাইম মিনিস্টার বাংলাদেশের এবং তিনি যে শোক প্রকাশ করেছেন সেখানে কোনো একনলেজমেন্ট নাই। এখানে এর জন্য তারা এটা রিসিভ করেন নাই। এটা কে রিসিভ করলো আর কে রিসিভ করলো না, এটা কিন্তু আমাদের কাছে বড় বিষয়। আমাদের কাছে বিষয়টা হলো বাংলাদেশের মানুষ এবং গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ বিশ্ববাসীর কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যে শোক প্রকাশটা করেছে সেটা কিন্তু প্রশংসিত হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে এবং এটাকে সাধুবাদ জানিয়েছে। এটাই হলো গুরুত্বপূর্ণ। তারেক রহমান সাহেব এটা রিসিভ করলেন কি করলেন না সেটা আমাদের কাছে গুরুত্বের বিষয় নয়। নজরুল ইসলাম খান সাহেব বক্তৃতায় দাঁড়িয়ে কি বললেন, দেখেন হায়াত মওয়াত এটা আল্লাহর হাতে, এটাকে কোনো বান্দাকে দোষ দেওয়া যায়, এটা ইসলামের কথা, ধর্মের কথা। তো সেক্ষেত্রে উনি দায়ী করলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। এটা কি যথার্থ হয়েছে কিনা এটার তো জবাব, এটার তো বিচার করবে বাংলাদেশের জনগণ। আমি বিশ্বাস বাংলাদেশের মানুষ এই সকল ক্ষেত্রে, এই সকল কথাবার্তার কার্যক্রমকে যথাসময়ে তার উপযুক্ত জবাব বাংলাদেশের মানুষ নিশ্চয়ই দিবে। এই নজরুল ইসলাম খানকে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে। তিনি একটা বক্তব্য দিয়েছেন, বদিউল আলম মজুমদার একটা বক্তব্য দিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছেন। তিন বক্তব্যের মূল কথাটা হচ্ছে আওয়ামী লীগ ইলেকশনে নেই, এর জন্য ইলেকশনের কোনো ক্ষতি হবে না, হ্যাঁ ইলেকশন ঠিক মতোই হবে। আওয়ামী লীগ ছাড়া ইলেকশনটা তারা মনে করছে যে ঠিক মতো হবে। বিষয়টা যদি আমি এইভাবে বলি, এই যে তিনজন লোকের নাম বললেন, আমি নাম উচ্চারণ না করে বলতে পারি ওনারা জীবনে কখনো কোনো নির্বাচনে নিজেরা অংশগ্রহণ করে করতে পারেননি, করেননি। কোথাও নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধি হয়ে দেশের জন্য কিছু করেছে এর কিন্তু কোনো নজিরই নেই। হতে পারে ওনারা অনেক নাম দাম সমাজে প্রচার প্রভাকাণ্ডা নেতায় অনেক গুরুত্বপূর্ণ হতে পারে, নিজেদেরকে মনে করতে পারে, কিন্তু নির্বাচন এবং গণতন্ত্র এ দুটি সম্পর্কে ওনাদের কোনো ধারণা আছে বলে ওনাদের কথার ভিতর দিয়ে, ওনাদের কমেন্টস এর মন্তব্যের ভিতর দিয়ে এটা প্রমাণিত হয়েছে।